বাস্তবতা তুলে ধরবো যে আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ, সেই ভারতবর্ষের যে নিট পরীক্ষার্থী তাদের বাস্তবতা তুলে ধরবো। এমনও দেখেছি যে -20 পাওয়া ছেলে 720 পাচ্ছে, এমনও ঘটনা ঘটেছে। এবং এমনও ঘটনা ঘটেছে যে 718, 719, 717 যে নাম্বারগুলো পাওয়া একেবারেই অবাক। নিট 2024 যারা দিয়েছে তাদের প্রথমত সিলেবাস নিয়ে 3-4 মাস ঝোলানো হলো। কেন? একটা দেশে যেখানে 24 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, সেখানে মাত্র 50,000টা গভর্নমেন্ট তোমাদের অর্থাৎ স্টুডেন্টদের, তোমরা নিট পরীক্ষার্থী না পরীক্ষার্থী নয় সেটা না দেখেও সমস্ত ছাত্রছাত্রীকে রাস্তায় নামতে হবে এবং গভর্নমেন্টের উপর, এনটিএ এর উপর চাপ সৃষ্টি করতে হবে। কতটা মানসিক যন্ত্রণাতে ভোগে একটা ছাত্র বা একটা ছাত্রী সারা বছর ধরে লড়াই করার পরও যখন সেটা আমাদের দেশের জন্য আমাদের কণ্ঠ তুলতে হবে। আজকের একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গেলে দেখা যাবে সেখানে লাইন, ভিড়ের পর ভিড়, অথচ সেখানে একজন মাত্র ডাক্তার। তাহলে ডাক্তারের কি প্রয়োজনীয়তা নেই আমাদের দেশে? অবশ্যই আছে। তাহলে কেন আমাদের দেশে 50,000 গভর্নমেন্ট সিট এখনো? কেন এই সিট সংখ্যা বাড়ানো হচ্ছে? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। তোমরা প্রত্যেকে জানো যে বেশ 2-1 দিন হচ্ছে যে সারা দেশ জানে যে এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবছর অর্থাৎ 2024 নিটে যেটা করেছে সেই খবর প্রত্যেকে জানে যে এক্স্যাক্টলি কিভাবে এনটিএ ভুলভাল রেজাল্ট বের করেছে, প্রত্যেকটা রেজাল্টে কি পরিমাণ ভুল দেখা দিচ্ছে এবং এইটার ফলে আজকের কম্পিটিশনটা কতটা হাই হয়ে গেছে। আজকে আমি এটা নিয়েই কথা বলবো। আমি 2 দিন কেটে গেছে এটা নিয়ে কোনো কথা বলিনি, এই কারণেই কথা বলিনি যে আমি ভেবেছিলাম আমি গণিতের শিক্ষক অর্থাৎ ম্যাথের শিক্ষক, তো আমি কেন নিট নিয়ে কথা বলবো। কিন্তু আমি আজ এটা ভেবে এখানে দাঁড়িয়ে আছি যে আমি ম্যাথের শিক্ষক, কিন্তু তার থেকেও বড় কথা আমি একজন শিক্ষক। অর্থাৎ আমার কাছে আমার ছাত্র বা ছাত্রীরা সারা দেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য যদি কথা বলতে হয় তাহলে বলা উচিত এবং তাদের জন্য যেটা ঠিক, সত্যের জন্য কণ্ঠ সবসময় একেবারে উপরে রাখা উচিত। তো আজকে আমি তোমাদেরকে এক্স্যাক্টলি এবছর 2024 নিটের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো অ্যানালাইসিস করব এবং তারপর এক্স্যাক্টলি তোমরা কি করতে পারো, তোমাদের কি করণীয় সেটা বলবো এবং বাস্তবতা তুলে ধরবো যে আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ, সেই ভারতবর্ষের যে নিট পরীক্ষার্থী তাদের বাস্তবতা তুলে ধরবো। আগামীতে নিট পরীক্ষার্থীরা ঠিক কোন দিকে যাচ্ছে, আগামীতে আমাদের দেশের যে পরবর্তী ডাক্তার যারা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে তারা কোন দিকে যাচ্ছে, আমাদের দেশ কোন দিকে যাচ্ছে, এই সবটা নিয়ে আজকে কথা বলবো এবং এক্স্যাক্টলি কি করণীয় সেটাও বলবো। একদম প্রথমে আমাদের যেটা বলার সেটা হচ্ছে যে তোমরা জানো যে এটা তোমরা প্রত্যেকেই দেখেছো, কয়েকদিন বেশ কিছু চ্যানেল, বেশ কিছু স্যারেরা তোমাদের সামনে বারবার এটা রেখেছে যে একই সেন্টারের 8 জন ছেলে মেয়ে যারা একেবারেই 720 পেয়েছে তারা একই সেন্টারের মধ্যে, একটাই সেন্টারের মধ্যে থেকে পেয়েছে এবং একটা সেন্টার থেকে কিভাবে এটা হতে পারে, পরপর রোল নাম্বার হওয়ার পরও কিভাবে এই ঘটনাটা ঘটতে পারে, এটা নিয়ে অনেক স্যার কণ্ঠ তুলেছে, অনেক স্যারেরা এনটিএর কাছে দাবি জানিয়েছে। তারপর এনটিএ একটা নোটিফিকেশন দিয়েছে যে সেখানে তারা বলেছে যে কিভাবে তারা গ্রেস মার্কস দিয়েছে, পরীক্ষায় দেরি হওয়ার জন্য গ্রেস মার্কস দিয়েছে, তার ফলে নাম্বার পেয়ে গেছে। এমনও দেখেছি যে -20 পাওয়া ছেলে 720 পাচ্ছে, এমনও ঘটনা ঘটেছে এবং এমনও ঘটনা ঘটেছে যে 718, 719, 717 যে নাম্বারগুলো পাওয়া একেবারেই অবাস্তব, সেই নাম্বারগুলো মানে যে নাম্বারগুলো তোমাদের একেবারে এক্সামের মাধ্যমে পাওয়া সম্ভব নয় সেই নাম্বারগুলো ছেলেমেয়েরা পেয়েছে এবং এনটিএ সেটাকে তাপ্তি দিয়েছে, সেটাকে একেবারেই জোড়া লাগিয়েছে যে গ্রেস মার্কস দিয়েছে এটা বলে। কিন্তু আদৌ আলটিমেট এগুলো কতটা যুক্তিযুক্ত, এনটিএর এই যে তারা যে ব্যাখ্যা দিয়েছে, তারা যে বলেছে যে তারা এক্স্যাক্টলি কেন এই বিষয়গুলো ঘটেছে সেই ব্যাখ্যাটা সেটা কতটা যুক্তিযুক্ত তোমরাই দেখো যে 2020 সালে 2020, 2021, 2022, 2023 এবং 2024 একটা অ্যাভারেজ মার্কস আউট অফ 72 কোয়ালিফাইড ক্যান্ডিডেট সেটা দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 297, 287, 259, 279, তারপরে একেবারেই 323। হঠাৎ করে এই যে বেড়ে যাওয়াটা মানে 2024 এসে এটা কেন হলো, অনেকগুলো প্রশ্ন এখানে উঠছে। তোমরা একেবারে শুরু থেকে শুরু করলে আমরা জানি যে নিট 2024 যারা দিয়েছে তাদের প্রথমত সিলেবাস নিয়ে 3-4 মাস ঝোলা
ঝোলানো হলো কেন? অনেকগুলো হোয়াই, অনেকগুলো প্রশ্ন এখানে উঠে যাচ্ছে যে সিলেবাস নিয়ে কেন তাদেরকে 3-4 মাস ঝোলানো হবে, কেন সিলেবাস বদল করা নিয়ে এতটা চাপের মধ্যে তাদেরকে রাখা হবে, তাদের প্রিপারেশনের ক্ষেত্রে কেন এত সমস্যায় ফেলা হবে। অ্যাডমিট কার্ড পরীক্ষার 2 দিন আগে রিলিজ হচ্ছে, হোয়াই, কেন? অর্থাৎ অ্যাডমিট কার্ড তো একটা নির্দিষ্ট সময় আগে দিয়ে দেওয়া উচিত যাতে পরীক্ষার্থীরা মেন্টাল প্রিপারেশন নিতে পারে। তারপর রেজাল্ট অ্যানাউন্সের ডেট 14 তারিখ বলার পরও হঠাৎ করে অ্যান্সার কি দেওয়ার পর ভোটের দিন, রেজাল্টের দিন, অর্থাৎ যেদিন আমাদের সারা ভারতবর্ষের ভোটের রেজাল্ট, প্রত্যেকটা মানুষ সেটা নিয়ে ব্যস্ত, তারপর সেই দিন এটা দেওয়া হচ্ছে কেন? হোয়াই? আজকে এই যে 67 জন 68 জন ছেলে মেয়ে 720-তে 720 পাচ্ছে, আজকে একটা জেনারেল কাস্টের ছেলে মেয়ে 650 পাওয়ার পরও সে শিওর হতে পারছে না যে সে গভর্নমেন্ট কলেজ পাবে কিনা। কেন? কেন এই জায়গাতে কেন নিয়ে যাওয়া হচ্ছে? কেন ছেলে মেয়েদেরকে এভাবে তাদেরকে সমস্যার মধ্যে ফেলা হচ্ছে? আজকের একটা ছেলে মেয়ে যারা অনেক রকম সিচুয়েশন থেকে লড়াই করছে, এমন অনেক গরিব ঘরের ছেলে মেয়ে আছে যাদের দুবেলা দুমুঠো খাওয়ার পয়সা নেই, কিন্তু তারা একভাবে পড়ে আছে 2-3 বছর ধরে, 1 বছর হচ্ছে না, তারপর আবার ট্রাই করছে এবং তারপর খুব কাছ থেকে গিয়ে 10 নাম্বার 20 নাম্বারের জন্য তারা পাচ্ছে না। আমার কাছেও আমার অনেক স্টুডেন্ট এরকম উদাহরণ আছে যে যারা সব কিছু ছেড়ে দিয়ে, মানে বাবা মাকে ত্যাগ করে, সব কিছুকে ত্যাগ করে একটা বদ্ধ ঘরের মধ্যে রাত দিন পড়ে পরিশ্রম করছে, কিন্তু তারপরও খুব কাছ থেকে কেটে যাচ্ছে। আর আজকে এই জায়গাগুলোর জন্য একটা শ্রেণী, একটা স্টুডেন্ট ক্যাটাগরি তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর যারা পড়ে থাকার তারা পড়ে থাকছে। অ্যাকচুয়ালি যদি দেখা যায় যে আমাদের দেশে নিট পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে, কম্পিটিশান বাড়ছে, নিট পরীক্ষার্থীরা আগের থেকে আগে 550 পেলেও নিট পাওয়া যেত, এখন সেটা 650 জায়গায় গিয়ে ঠেকেছে। তাহলে অ্যাকচুয়ালি গভর্নমেন্টের যেটা উচিত সেটা হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ বাড়ানো। যদি গভর্নমেন্ট মেডিকেল কলেজ বাড়াতে না পারে তাহলে অন্য কোনো পলিসি নেওয়া, কিন্তু তারপরও কেন স্টুডেন্টদের এভাবে হ্যারাসমেন্ট করা হবে? একটা দেশে যেখানে 24 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, সেখানে মাত্র 50,000টা গভর্নমেন্ট সিট, সেই জায়গায় তারপর এই ধরনের সমস্যা, তারপর এটা তো একেবারেই স্ক্যাম। বোঝা যাচ্ছে যে এনটিএ যেটা করেছে সেটা একেবারেই স্ক্যাম। এনটিএ স্বীকার না করলেও এটা স্ক্যাম। এটা করা হচ্ছে কেন? হয় অনেকগুলো প্রশ্ন এখানে দাঁড়াচ্ছে। প্রত্যেকটা চ্যানেল, যারা বড় বড় চ্যানেল, যেসব টিচাররা আছে তারা অনেকেই প্রতিবাদ করছে। আমার জায়গা থেকে আমার মনে হলো এই প্রতিবাদ করাটা দরকার। অনেক জায়গা থেকে অনেক স্যারেরা প্রতিবাদ করেছে, তারা কোর্ট কেস করেছে, অনেক স্টুডেন্ট কোর্ট কেস করেছে। আমার মনে হয় তোমরা যদি এরকম সমস্যার সম্মুখীন হও তাহলে তোমরাও কিন্তু কোর্ট কেস করো। যদি কোর্ট কেস করে কোনো ফায়দা না আসে, এটা যেহেতু এনটিএ অর্থাৎ ন্যাশনাল, এই যে আমাদের যার মাধ্যমে পরীক্ষাটা নেওয়া হয়, সেখানে এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টেরই একটা সংস্থা। সুতরাং এই জায়গাতে তারা চেষ্টা করবে যে যাতে গভর্নমেন্টের মুখ না পড়ে, যাতে গভর্নমেন্ট একেবারেই ঠিক থাকে একটা, তার ফলে তাড়াতাড়ি কাউন্সিলিং করে দেওয়া বা তাড়াতাড়ি এই বিষয়গুলোকে মিটিয়ে দেওয়া, যত তাড়াতাড়ি ঝামেলা শেষ করা ফেলা যায়। কিন্তু আমি তোমাদেরকে বলছি যে তোমাদের সাথে যদি এমন ঘটনা ঘটে, তোমরা প্রত্যেকটি পরীক্ষার্থী তোমাদের কিন্তু কোর্ট কেস বা প্রতিবাদ করতে হবে, যেভাবে পারো প্রতিবাদ করতে হবে। কোর্ট কেসের মাধ্যমে অবভিয়াসলি করো, লিগাল ওয়েতে। তারপর যদি না হয় তাহলে শুধু পরীক্ষার্থী নয়, প্রত্যেকটি পরীক্ষার্থীর বাবা মা অর্থাৎ যারা গার্জেন আছেন এবং তোমরা যারা আগামীর পরীক্ষার্থী, তোমরাও কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবো এবং প্রয়োজন হলে আগামীতে রাস্তায় নামতে হলে প্রত্যেকটি স্যারেরা তো অবশ্যই নামবে, কিন্তু সাথে তোমাদের অর্থাৎ স্টুডেন্টদের, তোমরা নিট পরীক্ষার্থী না পরীক্ষার্থী নয় সেটা না দেখেও সমস্ত ছাত্রছাত্রীকে রাস্তায় নামতে হবে এবং গভর্নমেন্টের উপর, এনটিএর উপর চাপ সৃষ্টি করতে হবে যাতে করে এই ঘটনা না ঘটে। আজকে তোমরা ভাবছো যে তোমরা হয়তো তোমাদের দাদা দিদিরা পরীক্ষা দিয়েছে, তোমরা তো পরীক্ষার্থী নও, তাহলে তোমরা এটা নিয়ে ভেবে কি করবে? তোমরা কেন প্রতিবাদ করবে? তোমাদের প্রতিবাদ করার দরকার নেই। তোমরা একটা কথা ভাবো, 1 বা 2 বছর পর ঠিক এই জায়গাটা কিন্তু তোমরা ফেস করবে। এই জায়গাটা যখন তোমরা ফেস করবে তখন কম্পিটিশন আরো হাই হয়ে যাবে, আর তখন কিন্তু দিনের পর দিন এই লড়াই করার পরও একটা ছাত্র, একটা ছাত্রী বারবার হেরে যাবে। এই হারটা মেনে নেওয়া যায় না। লড়াই করার পরও, সর্বস্ব দিয়ে লড়াই করার পরও যখন কেউ হেরে যাচ্ছে, তখন তার মানসিক যন্ত্রণাটা আমরা বোধহয় যারা লড়ি না এই লড়াইটা তারা বুঝতে পারি না।
আমরা বোধহয় এই লড়াইটার সাথে খুব সমব্যথী হওয়ার চেষ্টা করলেও হতে পারি না। যারা লড়ছে তারা জানে, আমি খুব কাছ থেকে দেখেছি বলে আমি জানি যে কতটা মানসিক যন্ত্রণাতে ভোগে একটা ছাত্র বা একটা ছাত্রী সারা বছর ধরে লড়াই করার পরও যখন সে তার জায়গাটা পায় না। তাই আমাদের বুঝে নিতে হবে আমাদের অধিকার। সারা জীবনব্যাপী আমাদের দেশের যে সরকার, তারা এই ধরনের প্রতারণা আমাদের সাধারণ মানুষের সাথে, ছাত্রছাত্রীর সাথে করে যাচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে, আমাদের প্রত্যেককে কণ্ঠ তুলতে হবে। অবভিয়াসলি আমরা ছাত্রছাত্রী, আমাদের প্রধান কাজ পড়াশুনো করা, কিন্তু তারপরও যদি কণ্ঠ তুলতে হয় আমাদের জন্য আমাদের কণ্ঠ তুলতে হবে, আমাদের দেশের জন্য আমাদের কণ্ঠ তুলতে হবে। আজকের একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গেলে দেখা যাবে সেখানে লাইন, ভিড়ের পর ভিড়, অথচ সেখানে একজন মাত্র ডাক্তার। তাহলে ডাক্তারের কি প্রয়োজনীয়তা নেই আমাদের দেশে? অবশ্যই আছে। তাহলে কেন আমাদের দেশে 50,000 গভর্নমেন্ট সিট এখনো, কেন এই সিট সংখ্যা বাড়ানো হচ্ছে না? আজকের সময়ে অনলাইন প্ল্যাটফর্মের দরুন প্রচুর ছাত্রছাত্রী যারা বাড়িতে বসে ফোন দেখে পড়ে নিজের সেরাটা দিয়ে তারা কম্পিটিশনে নামতে পারছে, ভালো রেজাল্ট করতে পারছে, ভালো স্কোর করতে পারছে, কিন্তু তারপরও তারা পাচ্ছে না জায়গাটা। কেন পাচ্ছে না? হোয়াই? এই প্রশ্নটা আমাদেরকে তুলতে হবে। এই প্রশ্নটা যদি আজকে আমরা না তুলি, আমরা যদি আজকে মুখ বুজে থাকি, তাহলে পরবর্তী আমাদের যে আগামী, সেই আগামীর সাথে ঠিক ব্যবহার করা হবে না, তাদের সাথে ঠিক সঠিক কাজ করা হবে না। তাই আমাদেরকে এর বিরুদ্ধে কণ্ঠ তুলতে হবে, আমাদেরকে আঙুল তুলতে হবে এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীর পাশে দাঁড়াতে হবে। আর ছাত্রছাত্রী, তোমাদেরকে যেটা বলছি, তোমরা পাওনি বলে, নিট পাওনি বলে হতাশ না হয়ে, তোমাদের যদি পাওয়ার মতো স্কোর থেকে থাকে তাহলে তোমরা প্রতিবাদের আঙুল তোলো। আমি জানি না প্রতিবাদ শেষ পর্যন্ত সার্থকতা পাবে কি না। প্রতিটি প্রতিবাদ, প্রতিটি লড়াই কখনো সার্থকতা পেয়েছে, কখনো সার্থকতা পায়নি, কিন্তু তারপরও প্রত্যেকটি প্রতিবাদ হয়েছে, প্রত্যেকটি মানুষ লড়েছে। আজকে তোমাদের সামনে একটা লড়াই, তোমাদেরকে লড়তে হবে এবং এই লড়াইয়ে আমার মনে হয় ভারতবর্ষের সকল শিক্ষক, সকল শিক্ষিকা তোমাদের পাশে থাকবে এই লড়াইয়ে। তার কারণ তারা অন্তত এই জায়গাটা বুঝতে পারছে, তারা অন্তত ঠিক ভুলের পার্থক্যটা বুঝতে পারছে, তারা অন্তত তোমাদের জায়গাটা বুঝতে পারছে। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব, পরীক্ষার্থী শুধু নয়, যারা পরীক্ষার্থী তারা তো অবশ্যই এই লড়াইটা লড়ছে, কিন্তু আপনারাও পরীক্ষার্থীর বাবা মা হয়ে পরীক্ষার্থীর পাশে থাকুন, পরীক্ষার্থীর প্রতিবেশী হয়ে তাকে সমালোচনা না করে তার পাশে থাকুন। যদি তোমরা জুনিয়র ছেলে মেয়ে হও তাও পাশে থাকো। এই লড়াইয়ে তোমরা সবাই অংশ নাও। সর্বস্তরে, সমাজের সর্বস্তরে এই লড়াইটা লড়ছে, শুধু শিক্ষক শিক্ষিকা নয়, আরও অনেক সামাজিক মাধ্যমে, অনেক ইউটিউব চ্যানেল, অনেক ভালো ভালো মানুষ যারা এই লড়াইয়ে তোমাদেরকে সাপোর্ট করছে এবং আগামীতেও সাপোর্ট করবে। আমরা এর জাস্টিস চাই। আমরা চাই প্রত্যেকটি পরীক্ষার্থী, প্রত্যেকটি ছাত্রছাত্রী তারা তাদের যোগ্যতা অনুযায়ী, তারা তাদের যে ক্যাপাবিলিটি সেই অনুযায়ী তারা সঠিক জায়গা পাক। এই জায়গাটা বুঝে নেওয়াটা আমাদের সবার দরকার। জয় হিন্দ।